পরিষ্কারভাবে বলা সম্ভব না, কারণ তারা যদি চায়ও সেটা প্রকাশ্যে সেরকম কিছু নজির চোখে পড়ছে না। কিন্তু আসাদ সরকারও অবশ্যই বিপদে আছে, আইএস এবং মার্কিন হামলা সব মিলিয়ে। আর সম্প্রতি যেটা ডেভেলপমেন্ট সেটা হচ্ছে যে এই হামলার পর গত কয়েকদিনে, গত 3 দিনে আমার কাছে যে তথ্য আছে, 1,30,000-এর বেশি শরণার্থী, শুক্রবার থেকে 1,30,000-এর বেশি শরণার্থী সিরিয়া থেকে পার্শ্ববর্তী দেশ তুরস্কে অবস্থান চলে গিয়েছে। কিন্তু গত 2-1 দিনে বেশ কয়েকটি জায়গায় সীমান্ত পথ বন্ধ করে দেয়। সাধারণ শরণার্থী যারা সাধারণ মানুষ তারা কিন্তু অত সহজে তুরস্কে যেতে পারছে না। তো সাধারণ মানুষের জন্য এটা একটা বড় ভোগান্তি, এবং আসাদ সরকারের অবস্থান প্রোটেক্ট করতে চাচ্ছে সেটা পরিষ্কারভাবে খালেদ বলা এখানে ঠিক না। জানাচ্ছিলেন সহকর্মী গোলাম কিবরিয়া। আগে জানিয়েছি পাহাড়ি ঢলে ময়মনসিংহ, নেত্রকোনা এবং শেরপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান। আমিনুর রহমানের সঙ্গে কথা বলতে জনাব আমিনুর রহমান, আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা সহ বিস্তীর্ণ অঞ্চলের দিকে উত্তরাঞ্চলেও বন্যার একটি পূর্বাভাস দেখা যাচ্ছে। এই অবস্থাটি আসলে এই মুহূর্তে কতটা খারাপ বা কতটা নিয়ন্ত্রণের বাইরে বা স্বাভাবিক একটি ঘটনাই আপনি আমাদের যদি একটু বলেন। ধন্যবাদ জনাব খালেদ। আপনি ঠিকই বলেছেন যে গত 2 দিন যাবৎ আমাদের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল, একেবারে সীমান্তবর্তী জেলা, যেখানে আমরা যে এলাকাটা বলি যে ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা, ওই জায়গাটায় একটা বন্যা পরিস্থিতি চলছে গত 2 দিন যাবৎ এবং আজকে পর্যন্ত। এটার মূল কারণটা যে গত 3 দিন যাবৎ আমাদের দেশে এবং দেশের বাইরে, যেটা ব্রহ্মপুত্র অববাহিকা আমরা বলি, মেঘালয়, আসাম, বাংলাদেশ, বিশাল একটা এলাকায় ভেরি হেভি রেইনফল কন্টিনিউ করেছে, যেটা অতি ভারী। এবং আমাদের যে তথ্য তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভেতরে 21 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত 100 মিলিমিটারের উপরে বৃষ্টি হয়েছে 9টা জায়গায়, এবং সেদিন ম্যাক্সিমাম ছিল 300 মিলিমিটার, যেটা খুবই অস্বাভাবিক এই সময়। বিশেষ করে আমি যদি পঞ্চগড় থেকে শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট পর্যন্ত ওই বেল্টে ধরি, অত বড় বেল্টে এত বেশি বৃষ্টিপাত এর আগে আমরা এই মৌসুমে অন্তত দেখি নাই। এর একটা প্রভাব পড়েছে যে আজকে সকালে 7টা নদীতে 7টা জায়গায় পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, সবগুলোই আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড। তো এর প্রভাবে ওই জেলাগুলোতে কালকে যেখানে নীলফামারী, লালমনিরহাটে, তিস্তায় বিপদসীমার উপর দিয়ে গিয়েছিল, এটা ধীরে ধীরে কমতে শুরু করেছে, সেখানে আজকে বিপদসীমার নিচে আছে। কিন্তু শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, এই সমস্ত জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে কালকে থেকে আজকে। তবে আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত বেশিরভাগ জেলায় পানি কমতে শুরু করেছে, কিন্তু সুনামগঞ্জে পানি এখনো বৃদ্ধি অব্যাহত আছে এবং আগামী 2-3 দিন অন্তত কিছুটা বাড়তে পারে। এই বাড়াটা কতটা, এই বন্যার প্রভাব, জি আপনি প্রভাব নিয়েই বলছিলেন, সেটি আমার প্রশ্ন ছিল, এই বাড়াটা কতটা প্রভাব বিস্তার করবে? এর প্রভাবে হয়েছে কি যে যমুনাতে, ব্রহ্মপুত্র যমুনা, যেটা আমাদের লালমনিরহাট থেকে একদম আমরা আরিচা পর্যন্ত যে জায়গাটা দেখি, এইখানে পানি খুবই দ্রুত বাড়ছে, যেটা অনেকের মনে একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই দ্রুত বৃদ্ধিটা আরো 1 দিন বা 2 দিন অব্যাহত থাকবে। তাতে করে বন্যার প্রকোপটা আমরা যেটা আশা করতেছি যে বগুড়ার সারিয়াকান্দি এবং সিরাজগঞ্জে হয়তোবা আরো একটু অবনতি হতে পারে এবং বিপদসীমার কাছাকাছি বা অতিক্রম করার একটা সম্ভাবনা আছে আগামী 3 দিন বা 4 দিনে। জি খালেদ। জনাব আমিনুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান জানাচ্ছিলেন আমাদের এডিটর স্পিকে। এবার একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে 20 দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি, প্রতিদিন খুন, গুম, হত্যা, রাহাজানি, ছিনতাই প্রতিদিনের ঘটনা হয়ে গেছে, ঠিক কিনা? আমি কোনো অসত্য কথা বলছি না। যা এগুলা প্রতিটি জিনিস প্রতিদিন খবরের কাগজে আছে, কথা অনেক সময় খবরের কাগজে আসেও না। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন যে এই যে সরকারের এই র্যাব বাহিনী, এই র্যাব গঠন করেছিলাম আমরা গঠন করেছিলাম, তখন এদেরকে সন্ত্রাস দমনের জন্য সন্ত্রাস দমন করেছিলাম। কিন্তু এখন এই র্যাব
যুবককে দিয়ে এই সরকার এদেশের মানুষকে ধরে নিয়ে যেয়ে এই যুবক ছেলেমেয়েদের ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যেয়ে তাদেরকে হত্যা করে। আপনারা দেখেননি এখন পর্যন্ত আমাদের দলেরই 310 জন লোককে তারা হত্যা করেছে, 56 জন লোককে তারা গুম করেছে। প্রতিদিন এই গুম খুনের হত্যা বাড়ছে, কিন্তু এই সরকারের কোনো নজর নাই। আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের ঘটনা, এই নারায়ণগঞ্জের ঘটনার সঙ্গে জড়িত কারা, কে জড়িত? এই সরকারের এই যে আওয়ামী লীগের সভানেত্রী, সেও জানে সব কথা, তারও এখানে যোগসূত্র রয়েছে। র্যাবের সঙ্গে জড়িত 11 জন লোককে হত্যা করা হয়েছে। র্যাবের প্রধান এখনো কি করে চাকরিতে বহাল থাকে? অবিলম্বে র্যাবের প্রধান কি জিয়া নাম নাকি জানি, তাকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। সে বহু মানুষ হত্যা করেছে, গুম করেছে, এবং তাকে জেলখানায় নিয়ে তাকে বিচারের সম্মুখীন করা উচিত, ঠিক না? কিন্তু তাকে করা হচ্ছে না। তাকে যদি জেরা করা হয়, তাকে যদি ইন্টারভিউশন করা হয়, তাহলে কিন্তু অনেক সত্য কথা বেরিয়ে আসবে। সেজন্য এই সরকার তাকে হাত লাগাচ্ছে না, এরা ভয় পায়। এই অবৈধ সরকার আজকে এই সংসদে বসে একটার পর এক আইন পাস করছে, একটার পর একটা আইন পাস করছে। কিছুদিন আগে জাতীয় সম্প্রচার নীতি, এই টেলিভিশন থেকে আমরা কথা বললেও প্রচার হবে না, খালি তারা তাদের কথা প্রচার করতে পারবে। তাদের তো একটা বিকিনি আছে, সেটা হয়ে গেছে আওয়ামী লীগের বাক্স। আওয়ামী লীগ আর তাদের দল ছাড়া, দলীয় ইচ্ছারা কিছু কথা বলে না। তারপরেও আবার এই প্রাইভেট চ্যানেলগুলিকেও এখন তাদের দলীয়তে পরিণত করবার জন্য এই সম্প্রচার নীতিমালা করেছে, যে বিরোধী দলের কথা, সত্য কথা, যদি আপনারা দেখেন যে সরকারের অন্যায়, অপরাধ, অফিসে কোথায় কি হচ্ছে সেগুলো তুলে ধরা হয়, সেই জন্য তারা কথা বলে না। তাই প্রিয় ভাইয়েরা, তারপরে আরেকটা নতুন আইন করছে যে বিচারপতিদের অপসারণ করার জন্য এখন সংসদের হাতে নিয়ে যাচ্ছে, মানে হাসিনা তার নিজের হাতে। এখনই বিচার বিভাগ স্বাধীন বলা হয়, কিন্তু বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। বিচারকরা স্বাধীনভাবে রায় দিতে পারে না, সরকার যা বলে দেয় সেটাই করে। এখন আরো বেশি করে জনগণের উপরে নানারকম জুলুম অত্যাচার করবে, আর এই বিচারকদের ভয় দেখাবে যে যদি আপনারা তাদেরকে শাস্তি না দেন, তাহলে তাদেরকে তারা অপসারণ করে ফেলবে। ওই সংসদে ওই আইন পাস করায় 2/3 জোরে তারা এই করবে। কাজে এই হলো অবস্থা। আজকে দেশে একদলীয় শাসন কায়েম করেছে তারা, অবৈধ, বিনা ভোটে নির্বাচিত হয়ে বলে তারা বিনা ভোটে সংসদে বসে একের পর আইন পাস করে যাচ্ছে। সেই আইনগুলি সবই অবৈধ আইন। কাজে এইগুলিকে জনগণ কোনোদিনও মানবে না, গ্রহণ করবে না। এই আওয়ামী লীগের আপনারা জানেন, যখন 1/11-এর পরে এই হাসিনার নামে কতগুলো মামলা হয়েছিল, 15টা তার দলের বহু নেতা কর্মীদের নামে বহু মামলা হয়েছিল। আমাদের দলেরও নেতা কর্মীদের নামে মামলা দিয়েছিল, আমার দিয়েছে, আমার পরিবারেরও দিয়েছে। কিন্তু হাসিনা ক্ষমতায় আসার পর তার নিজের মামলা, তার দলের সকল মামলা উঠিয়ে নিয়েছে।
আর আমাদের মিথ্যা মামলাগুলি এখনো তারা রেখে দিয়েছে এবং এই মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতে চায়, আমাদেরকে ভয় দেখাতে চায় যে তারা গ্রেফতার করবে। হাসিনা গ্রেফতারে ভয় পাই না, আমরা গ্রেফতারে ভয় পাই না। আমাকে ভয় দেখিয়েছিল, কিন্তু আমি কি গিয়েছিলাম দেশের বাইরে? যাইনি। আমি বলেছি এই দেশের মাটি মানুষই হলো আমার ঠিকানা, এই দেশের বাইরে আমার কোনো জায়গা নাই। আমি এই দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি কোথাও চাই নাই এই দেশের জনগণকে ছেড়ে। অথচ হাসিনা তো চলে গিয়েছিল, ঠিক আপনাদের মনে পড়ে? আর তিনি বড় বড় কথা বলেন। প্রিয় ভাইয়েরা,